2012 সালের 16 ডিসেম্বর সাউথ দিল্লির মুনিরকার একটি ফ্লাইওভারের পাশে একটি মেয়ে এবং একটি ছেলেকে উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাদেরকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে জানা যায় মেয়েটির গ্যাং হয়েছে। তবে এটা সাধারণ কোনো নয়, মেয়েটির সাথে এমন কিছু ঘটেছে যা শুনলে আপনারও আত্মা কেঁপে উঠবে। ওই রাতে মেয়েটির সাথে এক্স্যাক্টলি কী ঘটেছিল, কারাই এই জঘন্য কাজটি করেছিল, আর পুলিশ কীভাবে তাদেরকে খুঁজে বের করবে, তাই জানবো আজকের গল্পে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2012 সালে সাউথ দিল্লির মুনিরকাতে ঘটে যাওয়া সত্য ঘটনার ওপর নির্মিত ওয়েব সিরিজ দিল্লি ক্রাইমের কথা, যে ক্রাইম পুরো ভারতবর্ষকেই চমকে দিয়েছিল। পুরো ঘটনাটি বোঝানোর স্বার্থে আমি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তো আর কথা না বাড়িয়ে সোজা স্টোরিতে চলে যাই। 16 ডিসেম্বর 2012, সাউথ দিল্লি। এই যে লোকটাকে দেখছেন তার নাম রাম প্রতাপ, দিল্লি পুলিশের হেড কনস্টেবল। রামের ওয়াইফের শরীর খারাপ। রাম যে ওষুধ এনেছিল তাতে কাজ হচ্ছে না। এই জন্য রাম যাওয়ার সময় বলে যায়, আসার সময় তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। এরপর থানায় ফিরে জানতে পারে তাদের একটি টিম কোথাও টেরোরিস্টকে আটকে রেখেছে, তাই তারাও দ্রুত সেখানে চলে যায়। ইনি হচ্ছেন ইন্সপেক্টর ভূপেন্দর সিং। তার নেতৃত্বেই এই টেরোরিস্টকে ধরার অপারেশন পরিচালিত হচ্ছে। তারা ওই টেরোরিস্টকে ধরেও ফেলে। এরপর ডেপুটি কমিশনার ভারদিকা চতুর্বেদীকে জানিয়ে দেয়। ভারদিকার পাশে যাকে দেখছেন তার মেয়ে চাঁদনি, আর ইনি হচ্ছেন ভারদিকার স্বামী বিশাল চতুর্বেদী। সেও পুলিশের ডিসিপি, তবে বিশাল হেডকোয়ার্টারে আছে। দিল্লিতে ক্রাইম রেট বেশি হওয়ার কারণে ভারদিকার মেয়ে চাঁদনি ইউএসএ চলে যেতে চাচ্ছে। অবশ্য ভারদিকা চাঁদনিকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করছে। অন্যদিকে ভূপেন্দর ওই টেরোরিস্টকে জিজ্ঞাসাবাদ করছিল। তখনই থানার ইলেকট্রিসিটি চলে যায়। এজন্য ভূপেন্দ্র থানার এসএসএ বিনোদের কাছে যায়। বিনোদ বলছিল তোমাদের জন্য এখন ডাবল বিল আসে। তারপরও বিনোদ পেট্রোলের বিল থেকে ইলেকট্রিসিটির বিল পরিশোধ করতে বলে দেয়। বিনোদের সামনে যে লেডি অফিসারকে দেখছেন আইপিএস ট্রেনি নীতি সিং, মাত্র 1 সপ্তাহ হলো এখানে এসে যোগদান করেছে। আবার ভারদিকা যাওয়ার সময় লক্ষ্য করছিল চেকপোস্টের দায়িত্বে থাকা কনস্টেবলরা ঠিকমতো ডিউটি করছে না। তার উপর একজন নেশাগ্রস্ত। এই জন্য ভারদিকা বিনোদকে কল করে দ্রুত তাদেরকে পরিবর্তন করে দিতে বলে। এই জন্য বিনোদ নীতির সাথে কয়েকজন কনস্টেবল দিয়ে ওই চেকপোস্টে পাঠিয়ে দেয়। ভারদিকা নীতিকেও বলে যায় চেকপোস্টে কি করতে হবে তার তোমাকে বলার প্রয়োজন নেই। তোমাকে দেখলে যেন ড্রাইভাররা ভয় পায়, আর সন্দেহ হলে অবশ্যই চেক করবে। ভারদিকার কথা মতো নীতি ডিউটি করতে শুরু করে দেয়। এরপর একটি ট্রাক দেখে সন্দেহ হয়, ওই ট্রাকটিকে চেক করে কিছু হাতির দাঁত উদ্ধার করা হয়। যোগদানের পর এই প্রথম নীতি কোনো দায়িত্ব পালন করল। ডিউটি শেষে নীতি বিএসএফ অফিসার দেবিন্দারের সাথে দেখা করে। মূলত তারা একে অন্যকে পছন্দ করে, সামনে বিয়ে করারও পরিকল্পনা করছে। সিন চলে যায় রাতে। আমাদের দীপিকার আকাশ নামে দুজনকে দেখানো হয়। তারা রাতে মুভি দেখে বাড়িতে ফিরছে। অটো স্ট্যান্ডে গেলে কোনো অটোই দরকাতে যেতে রাজি হচ্ছিল না। একজন জানায় আপনারা মুনিরকা থেকে দরকার বাস পেয়ে যাবেন। এই জন্য তারা অটোতে করে মুনিরকা বাস স্ট্যান্ডে চলে যায় এবং কিছুক্ষণ দাঁড়ানোর পর দরকার একটি বাস পেয়ে দুজনই সেই বাসে উঠে যায়। এরপর রাত 10:38 হাইওয়ের পেট্রোল ডিউটিতে থাকা একজন পুলিশ কন্ট্রোল রুমে কল করে জানায় মহিপালপুর ফ্লাইওভারের পাশে একটি ছেলে এবং একটি মেয়ে উলঙ্গ অবস্থায় পড়ে আছে। সাথে সাথে কন্ট্রোল রুম থেকে পিসিআর ভ্যানের দায়িত্বে থাকা কনস্টেবল রামকে জানানো মাত্রই রাম ঘটনাস্থলে পৌঁছে দেখে দুজনই উলঙ্গ এবং আহত। লোকজন জড়ো হয়ে তাদেরকে দেখছে। এজন্য পুলিশের এক সদস্য দৌড়ে দোকান থেকে কাপড় নিয়ে আসে। এরপর দুজনকে ঢেকে ওই পিসিআর ভ্যানে উঠিয়ে নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়া হয়। দীপিকা এখনও ব্যথায় কাতরাচ্ছে। ডক্টর জানতে চাচ্ছিল তোমার সাথে কি হয়েছে বলতে পারবে? দীপিকা বলে ওরা আমাকে একটি আয়রন রড দিয়ে মেরেছে। এরপর ওই আয়রন রড আমার ভ্যাজাইনাতে ঢুকিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে আমার ভিতরের মাংস টেনে বের করে ফেলেছে। শোনা মাত্রই ডক্টর আটকে ওঠে। ডক্টর শুধু সান্ত্বনা দিয়ে বলছে তুমি ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই খবর পেয়ে দীপিকার বাবা মা এসেছে। দীপিকার কাছে যেতেই দীপিকা তার বাবাকে বলছিল বাবা আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি দ্রুতই ভালো হয়ে যাব। দীপিকার বাবাও মেয়েকে সান্ত্বনা দিচ্ছে তুমি ভালো হয়ে যাবে মা। ডক্টর দীপিকার কন্ডিশন দেখে দ্রুত অপারেশন থিয়েটার রেডি করতে বলে দেয়। কনস্টেবল রাম ও দীপিকার বাবা মাকে বাইরে এনে বসিয়ে রেখে থানায় জানিয়ে দেয় যে রেপ হয়েছে, অবস্থা খুবই ভয়াবহ। এখন ডক্টর যদি কিছু করতে পারে। থানায় জানানো মাত্রই থানা থেকে কনস্টেবল নারায়ণ ভারদিকাকেও বিষয়টি জানিয়ে দেয়। ভারদিকাও চিন্তা করে খুব সিরিয়াস কিছু না হলে এত রাতে নারায়ণ কল করে তাকে জাগাতো না। এজন্য ভারদিকা সোজা হসপিটালে চলে যায়, আর গিয়েই দেখে দীপিকাকে সার্জারির জন্য ওডিতে নেওয়া হচ্ছে। ডক্টর শুধু জানায় গ্যাং হয়েছে। ওরা ভ্যাজাইনাতে আয়রন রড ঢুকিয়ে দেয়, পেটের নাড়ি ভ্যাজাইনাতে বেরিয়ে এসেছে।
ভার্দিকা জানতে চায় বাঁচবে তো। ডক্টর বলে আজ রাত হয়তোবা, কিন্তু কতক্ষণ তা বলতে পারছি না। বলেই ডক্টর ওটিতে চলে যায়। আর ডক্টরের কাছে এসব জানতে পেরে ভার্দিকা পুরো হতভম্ব হয়ে গেছে। সাথে সাথে ভার্দিকা ভূপেন্দ্রকে কল করে এবং যত দ্রুত সম্ভব পুরো টিম নিয়ে হসপিটাল আসতে নির্দেশ দেয়। সাথে নীতিকেও কল করে এখানে ডাকে। এর কিছুক্ষণ পরই ভূপেন্দ্র এসএইচের সুভাষ আর এসএইচের রাকেশকে নিয়ে হসপিটালে এসে পড়ে। তবে বিনোদ এখনও আসেনি। আকাশের খুব বেশি ইনজুরি না হয় আকাশ এখন সুস্থ। এর জন্য ভার্দিকা আকাশের কাছে জানতে চায় তোমাদের সাথে এক্স্যাক্টলি কী ঘটেছে। আকাশ বলে আমি আর দীপিকা সিলেট সিটি ওয়াকে মুভি দেখতে গিয়েছিলাম। মুভি শেষে দরকার কোনো বাস না পেয়ে আমরা মুনিরকা বাস স্টপে গেলে সেখান থেকে দরকার একটি বাসে উঠে পড়ি। আর ওই বাসের ড্রাইভার কন্ডাক্টর সহ মোট 6 জন আমাদের উপর হামলা করে। প্রথমে 2 জন আমার সাথে গালিগালাজ শুরু করে, এরপর মারতে আসে। ভার্দিকা জানতে চায় ওদের মধ্যে কারো নাম বলতে পারবে। আকাশ বলে একজন বলছিল ব্রিজেশ আর বিকাশ রড নিয়ে আয়। এরপর তারা রড এনে আমাকে মারে। দীপিকা ড্রাইভারকে হেল্প করতে বলছিল, কিন্তু সে দীপিকাকে টানতে টানতে বাসের পিছে নিয়ে যায়। দীপিকা অনেক চিৎকার করছিল, আমাকেও পিছে যেতে দিচ্ছিল না। এরপর ড্রাইভার অন্য একজনকে চালাতে দিয়ে প্রথমে আমাকে মারে, এরপর দীপিকার কাছে যায়। কিছুক্ষণ পর শব্দ আসছিল ও মারা গেছে। এরপর আমাদের সব কিছু কেড়ে নিয়ে আমাদের উলঙ্গ অবস্থায় চলন্ত বাস থেকে ফেলে দেয়। এমনকি বাস ঘুরিয়ে আমাদের চাপা দেওয়ার চেষ্টা করছিল। দীপিকা তখন বেহুশ, এজন্য আমি কোনো মতে ওকে টানতে টানতে রাস্তার পাশে গর্তে নিয়ে যাই। এজন্য ওরাও চলে যায়। আর এর কিছুক্ষণ পর পুলিশ আসে, কিন্তু অনেক সময় অপেক্ষার পর তারা আমাদেরকে হসপিটালে নিয়ে আসে। ভার্দিকা বলে অনেক সময় মানে? আমার রেকর্ড তো বলছে 7 মিনিট পর তোমাদেরকে নিয়ে আসা হচ্ছে। ভূপেন্দ্র জানায় হাইওয়ের পেট্রোল কার ছিল। মূলত হাইওয়ে পেট্রোল কারের সাইরেন লাগানো দেখে আকাশ সেটাকেই পুলিশের কার ভেবেছিল। এরপর ভার্দিকা জানতে চায় বাসটা দেখতে কেমন ছিল। এর মধ্যে নীতিও এসেছে। আকাশের থেকে সব তথ্য নিয়ে ভার্দিকা সবাইকে একত্র করে বলে গ্যাং হয়েছে, ভিকটিমের হাতে খুব বেশি সময় নেই। বিনোদ জানতে চায় কেসটি কোন থানায় রেজিস্টার হবে। ভার্দিকা বলে ওরা যেহেতু মুনিরকা বাসস্ট্যান্ড থেকে উঠেছিল তাই বাসান্ত বিহারে রেজিস্টার হবে। কিন্তু বিনোদের কথা, উদ্ধার হয়েছে তো আমার এরিয়ার বাইরে, ক্যান্টনমেন্ট ডিস্ট্রিক্টের লোকেরাও তো এসেছে। কিন্তু ভার্দিকা বলে বাসে যেখান থেকে উঠেছে সেখান থেকে ক্রাইমে শুরু হয়েছে। মূলত বিনোদ এই ঝামেলাটা নিতে চাচ্ছিল না, আর ভার্দিকা ওই বিষয়টি বুঝতে পারছে। এজন্য বিনোদের থানার এসআই ভীমলাকে ইনভেস্টিগেশন অফিসার বানানো হয় ঠিকই, কিন্তু ভীমলা শুধু কাগজে কলমে সব ডকুমেন্টস দেখবে। আর তদন্ত করার জন্য ভার্দিকা ভূপেন্দ্রদের নিয়ে একটি টিম গঠন করে এবং বলে এই কেস আমরাই হ্যান্ডেল করব। বিনোদ বলছিল তার কি দরকার, আমরা তো আছি। ভার্দিকার কথা, তোমার সদস্যরা সাধারণ চেকপোস্টই হ্যান্ডেল করতে পারে না, এত বড় কেস কীভাবে হ্যান্ডেল করবে। এর মধ্যে খবর পেয়ে কমিশনার কুমার বিজয় কল করে। ভার্দিকা বিজয়কে বলে দেয় যে আমি আপনাকে সকালে সব রিপোর্ট দিব। এরপর ভার্দিকা আকাশ আর দীপিকার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনা সবাইকে জানায় এবং বলে আমাদের কাছে কোনো লিড নেই, সাসপেক্টকে তাও আমরা জানি না। শুধু 2টি নাম আছে, বিকাশ আর ব্রিজেশ। আর বাসের কিছু ডিটেলস, বাসটি সাদা রঙের, নীল রঙের সিট আর পর্দাগুলো হলুদ রঙের। খোঁজ নিয়ে দেখো এমন বাস কোথায় আছে। বিশেষ করে সাউথ দিল্লিতে মনিরকা থেকে দরকার যাওয়ার রুটে যত সাদা বাস আছে সব বাসের তথ্য নাও, সবগুলো বাস চেক করো। আমাদের সাসপেক্টরা সব লো ক্লাসের, যেমন ড্রাইভার, কন্ডাক্টর, বাস ক্লিনার। বাসের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে, তার মানে কোথাও গিয়ে ওরা নিশ্চয়ই বাস পরিষ্কার করার চেষ্টা করছে, নয়তো বা কোনো খাবারের দোকান বা মদের আড্ডায় বসে আছে। আশেপাশে সব বাস স্ট্যান্ড চেক করো। মহিপালপুরে যেখানে ওদেরকে পাওয়া গেছে সেখানে গিয়েও চেক করো যে কোনো ক্লু পাওয়া যায় কিনা। আর এই কাজটা সুভাষ হ্যান্ডেল করবে। সাথে ওই রুটে যত সিসিটিভি আছে সব চেক করো, কোনো না কোনো ক্যামেরায় বাসটি দেখা যাওয়ার কথা। সাথে ভিকটিমদের কল রেকর্ড বের করে তাদের কল রেকর্ডের একটি ডিজিটাল ম্যাপ তৈরি করো। ভার্দিকা ভীমলাকেও বলে দেয় এই কেসের যত বায়োলজিক্যাল এভিডেন্স আছে সব তুমি কালেক্ট করে সিল করে রাখবে। এই কেসে কোনো ভুল করা যাবে না, কারণ মাত্র একটি ভুলের কারণে খুব সহজেই কেসটি আমাদের হাত থেকে চলে যেতে পারে। আর 6 থেকে 7 ঘন্টার মধ্যে যদি আমরা আসামিদের ধরতে না পারি ওরা সহজে এখান থেকে পালিয়ে যাবে। এটা কোনো সাধারণ গণধর্ষণ মামলা না। আমি আমার জীবনে কখনো এমন ঘটনা দেখিনি। ভার্দিকা নীতিকেও বলে তুমি এখানে ভিকটিমের বোনের মতো সার্বক্ষণিক তাদের পাশে থাকবে। এখানে যা যা লাগবে সব কিছু তুমি ম্যানেজ করবে। কখন কি হয় না হয় সব কিছু আমাকে জানাবে। নীতি বলছিল আমি কি পারবো ম্যাডাম? ভার্দিকা বলে তুমি দীপিকার সমবয়সী, এখন ওর বাবা মায়ের পাশে তোমার মতো একজনের থাকার দরকার, যাতে তারা তোমার সাথে রিলেট করতে পারে। আর আমার বিশ্বাস তুমি পারবে। ভার্দিকার নির্দেশ মতো সবাই কাজ শুরু করে দেয়। আর সকাল হতেই ভার্দিকা বাসান্ত বিহার পুলিশ স্টেশন চলে আসে। ভার্দিকা বিশালকেও কল করে জানায় আপাতত কয়েকদিন হয়তোবা তাকে থানায় থাকতে হবে, আর চান্দিন যেন এই বিষয়টা জানতে না পারে।
ভার্তিকা ভূপেন্দ্রকে বলছিল, কেস সলভ না পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না, আপাতত আমি তোমার অফিসটা ব্যবহার করছি। কিন্তু ভূপেন্দ্র বলছিল, ম্যাডাম এর কোনো প্রয়োজন নেই, আপনি চলে যান, আমরা দেখব। কিন্তু ভার্তিকা কোথাও যাবে না। এই জন্য ভূপেন্দ্র জানতে চায়, ম্যাডাম আমরা তো অনেক গ্যাং কেস হ্যান্ডেল করেছি, এই কেসটা এমন কি স্পেশাল? ভার্তিকার কথা, তুমি ওর অবস্থা দেখেছ, ওর সাথে কি হয়েছে জানো? কোনো শয়তানও এমনটা করে না। আর বিনোদের মতো মানুষকে ভরসা করা যায়? এটা আমার এরিয়া, তাই আমার এরিয়াতে আমি এটা কখনোই সহ্য করব না। এদিকে সকাল হওয়া মাত্রই সাব ইন্সপেক্টর জয়রাজ তার টিম নিয়ে ওই রুটের আশেপাশের সকল সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে। অন্যদিকে সাব ইন্সপেক্টর সুধীর আর এসএইচও রাকেশ তাদের ইনফর্মারদের ফোন করে সকল বাসের ডিটেলস কালেক্ট করতে শুরু করেছে। সিন চলে যায় হসপিটালে। দীপিকার বাবা বলছিল, আমার মেয়ের সাথে কেন হলো, আমার মেয়ে কি এমন করেছিল? দীপিকার মা বলছিল, ও বলেছিল মুভি শেষ করে সোজা বাড়িতে চলে আসবে। তখনই ডক্টর এসে জানায় সার্জারি শেষ হয়েছে, তবে ইন্টারনাল ইনজুরির কারণে বডির অনেক অর্গান ড্যামেজ হয়েছে, হয়তোবা আরও একটি সার্জারি করার দরকার পড়তে পারে। দীপিকার বাবা জানতে চায়, ও ভালো হয়ে যাবে তো? ডক্টর জানায়, আপাতত কিছুই বলতে পারছি না, ভরসা রাখুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ডক্টর দীপিকার বডি থেকে সব এভিডেন্স কালেক্ট করে ভীমলাকে দিয়ে যায়। এরপর আকাশ দীপিকার বাবাকে বলছিল, আঙ্কেল আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু ওরা অনেকে ছিল, এর জন্য আমি পারিনি। দীপিকার মা বলে, ও বলেছিল তোমরা শুধু মুভি দেখতে যাচ্ছ, এরপর কি হয়েছিল? তোমার তো কিছু হয়নি, আমার মেয়েটা কেন হসপিটালের বিছানায় পড়ে মৃত্যুর সাথে লড়ছে। এরপর ভীমলা আকাশকে থানায় নিয়ে যায়। ভার্তিকা আকাশের কাছে জানতে চায়, বাসের সম্পর্কে আর কোনো ডিটেলস তোমার মনে আছে? আকাশ তখন মনে করে বলে, ড্রাইভারের সামনে একটি শিব মূর্তি ছিল। মূর্তির কথা শোনা মাত্রই ভার্তিকা ভূপেন্দ্রকে সবাইকে এই তথ্যটি জানিয়ে দিতে বলে। অন্যদিকে জয়রাজ তার টিম নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করছে, আবার সুভাষ তার টিম নিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে বাসের তথ্য নিচ্ছে। এর মধ্যে ভার্তিকা সুভাষকে কল করে বলে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তোমার পরিচিত যে লোকটা আছে তার মাধ্যমে ফরেন্সিক এক্সপার্ট ডাকো এবং ফ্লাইওভারের ওখানে গিয়ে দেখো কোনো ক্লু পাওয়া যায় কিনা। এই পুরো কাজটা আইন অনুযায়ী করতে হবে, তবে অফ দ্য রেকর্ড, মানে অথরাইজেশন ছাড়া। এই জন্য ভার্তিকার কথা মতো সুভাষ ফরেন্সিক ল্যাবে তার বন্ধুকে কল করে। সব কিছু জানার পর সেও বলে, তুমি ওদের যাতায়াত এবং খাওয়া খরচ দিয়ে দিও, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। এদিকে শহরে যে সাদা বাস আছে, রাকেশ সেই সাদা বাসগুলোর তথ্য নিয়ে ভার্তিকাকে জানায়। ভার্তিকা বলে, এই বাসের মালিকদেরকে এখানে ডাকো, আমি তাদের সাথে কথা বলতে চাই। এদিকে শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সাদা রঙের বাস চেক করা হচ্ছে। এর মধ্যেই সেই বাসটি দেখা যায় যেই বাসের বিষয়ে আকাশ বলেছিল, কিন্তু শিবমূর্তির তথ্যটা এখনও সবার কাছে না পৌঁছানোতে কনস্টেবলরা না জেনেই বাসটিকে ছেড়ে দেয়। এদিকে চাঁদনি সকালবেলা ফোন হাতে নিতেই গত রাতের ঘটনার কথা জানতে পারে। অন্যদিকে চিফ মিনিস্টার সঞ্জীব গোস্বামীর কাছেও তথ্য পৌঁছে গেছে। সঞ্জীব গোস্বামী সবকিছু জানার পর ডিস্ট্রিক্ট কাউন্সিলর ইরাকে সেখানে পাঠিয়ে সব তথ্য নিয়ে তাকে জানাতে বলে। আবার ভার্তিকার কথা মতো এখানে সকল বাস ওনার্সদের থানায় নিয়ে আসা হচ্ছে। ভার্তিকা তাদের জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু তারা বলছিল তাদের যে বাসগুলো চলে সেগুলো শহরের বাইরে, আর এখানে যে বাসগুলো চলে এগুলোর মালিক এখান থেকে দূরে থাকে, তবে তাদের বাসের ড্রাইভার কন্ডাক্টর তারা আশেপাশেই থাকে। তারা এটাও জানায়, আপনারা তো সাদা রঙের বাস খুঁজছেন, সবথেকে বেশি সাদা রঙের বাস তো শিরিশ সাহেবের, তবে শিরিশকে ফোন করে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে সিএমের কথা মতো ডিস্ট্রিক্ট কাউন্সিলর ইরা হসপিটালে গিয়ে সব তথ্য নিয়ে সিএমকে জানায় গতরাতে চলন্ত বাসের মধ্যে গণধর্ষণের ঘটনা ঘটেছে, খুব বাজেভাবে তাকে অ্যাসল্ট করা হয়েছে, ও বাঁচবে কিনা সেটা ডক্টররা বলতে পারছে না। সিএম বলে, মিডিয়া রাখো, এখন একটি প্রেস কনফারেন্স করো, যত মানুষকে জানানো সম্ভব জানাও। আর সিএমের কথা মতো এরা প্রেস কনফারেন্স করে এখানে সকল ঘটনা প্রকাশ করে দেয়। নীতিও সাথে সাথে ভার্তিকাকে বিষয়টি জানায়। আর এই নিউজ প্রকাশের সাথে সাথেই বাসান বিহার পুলিশ স্টেশনের সামনে সাধারণ জনগণ এসে প্রোটেস্ট করতে শুরু করেছে। প্রোটেস্ট দেখে বিনোদও হেডকোয়ার্টারে থাকা তার বন্ধু প্রশান্তকে কল করে বলে, এই কেস নিয়ে ওখানে যা কিছু হবে তুমি আমাকে সাথে সাথে জানিয়ে দিবে। আবার চাঁদনিও নিউজ দেখা মাত্রই ভার্তিকাকে কল করে। ভার্তিকা চাঁদনিকে বোঝানোর চেষ্টা করে যে নিউজে যা কিছু দেখাচ্ছে সব কিছু বিশ্বাস করো না, কিন্তু চাঁদনির কথা এত মানুষ তাহলে ভুল বলছে, মানে সবাই যেমন পুলিশের উপর দোষ দিচ্ছে, চাঁদনিও পুলিশকে বিশ্বাস করতে পারছে না। আবার রাকেশের ইনফর্মার খবর দেয় শিরিশ নামে এক বাস মালিকের একটি বাস খুঁজে পাচ্ছে না। ড্রাইভারের নাম জয় সিং, কন্ট্রাক্টের স্কুল বাস, সকালে বাচ্চাদের স্কুলে দিয়ে যায়, আবার বিকেলে নিয়ে আসে। আর এর মাঝে বাচ্চাদের নামিয়ে দিয়ে নিউ ইন্ডেস কনসালটেন্সি নামে এক কোম্পানির স্টাফদের ডিউটি করে। সারাদিন ওই কোম্পানির সামনে দাঁড়ানো থাকে, আর রাতে রবিদাস ক্যাম্পে পার্ক করে। রাকেশ ভার্তিকাকেও বিষয়টি জানায়, তবে বাসটি এখন এনআইসি এর সামনে নেই, আবার আজ স্কুলও বন্ধ, তাই নিশ্চয় রবিদাস ক্যাম্পে আসার কথা। এজন্য ভার্তিকা রবিদাস ক্যাম্পে গিয়ে জয় সিংকে খুঁজতে নির্দেশ দেয়। তবে আরেকজন বাস ওনার বলছিল সকাল থেকে অলোক কুমার নামে তার একজন বাস কন্ডাক্টর মিসিং, ওর ফোনও বন্ধ।
অন্যদিকে সিএমকে দেখা যায় হোম মিনিস্টারের কাছে গিয়েছে। মূলত সিএম চাচ্ছে যে কোনো উপায়ে দিল্লি পুলিশের কন্ট্রোলটা যেন তাকে দেয়া হয়। এজন্য সে এই ঘটনাকে কেন্দ্র করে এখন বিভিন্ন ইস্যু বানাচ্ছে। অবশ্য হোম মিনিস্টারের কথা আমি যতটুকু জানি, পুলিশ তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। সুভাষ ও ফরেন্সিক টিম নিয়ে মহিমালপুরের ওই লোকেশনে গিয়ে এভিডেন্স কালেক্ট করার কাজ শুরু করে দিয়েছে। আবার আরেক টিম জয় সিংয়ের খোঁজে বেরিয়ে পড়েছে। এদিকে আকাশের কাছে বাসের রুট সম্পর্কে জানতে চাইলে আকাশ জানায় তারা মালাই মন্দিরের পাশে থেকে উঠেছিল। ওঠার 10 মিনিট পর ওরা অ্যাটাক করে, যা 30 থেকে 40 মিনিট পর্যন্ত চলেছিল। আর বাস দ্রুত গতিতে চলছিল। এর মধ্যে 3-4 বার টানও নিয়েছে। তবে আকাশের কথা শুনে ভূপেন্দ্র বলে, ওদের যেখানে ফেলেছে আর যেখান থেকে পিক করেছে মানে মালাই মন্দির, এটা তো 20 মিনিটের দূরত্ব, টাইমিংও মাত্র একটা। তার মানে বাস একই রুটে 2 বার ঘুরেছে। বাসের বিষয়ে আকাশ আরও জানায়, বাসের গায়ে একটি নাম লেখা ছিল, মানে যেটা বাসের ব্র্যান্ডের নাম হতে পারে। আর ওরা যখন আমাদের পিছে নিয়ে গিয়েছিল, পিছের দরজাটি বন্ধ ছিল। ওরা খোলার অনেক চেষ্টা করে খুলতে পারছিল না। তখন বাসের মালিকরা বলে যে স্কুল বাসগুলোর পিছের দরজা সিল করা থাকে, যাতে বাচ্চারা বের হতে না পারে। রাকেশ জানায় শিরিষেরও একটি স্কুল বাস মিসিং। এরই মধ্যে জয়রাজ সিসিটিভিতে একটি সাদা রঙের বাস দেখে ভূপেন্দ্রকে জানায় যে ওই টাইম ফ্রেমের মধ্যে এই সাদা রঙের বাসটি 20 মিনিটের মধ্যে 2 বার ক্রস করেছে। আর ওই বাসের ফটো দেখালে আকাশও বলে এটাই হতে পারে। আকাশ এটাও জানায় যে ওই বাসের কন্ডাক্টর একটু আজবভাবে আমাদেরকে দরকার বলে ডাকছিল, এই জন্যই আমরা বাসে উঠেছিলাম। এরপরে সিসিটিভি ফুটেজ থেকে ওই ফটোটি ক্লিয়ার করলে দেখা যায় বাসের গায়ে শিরিষ লেখা। আবার বাসের পিছের দরজা বন্ধ, সামনের একটি চাকার ক্যাপও খোলা। শিরিষ বাসের মালিককে কল করলেও জানা যায় সেও জয় সিংকে খুঁজছে। এজন্য ভারদিকারা রবিদাস ক্যাম্পে চলে যায়। একদিকে পুলিশ ওই বাসটি খোঁজার চেষ্টা করছে, আর অন্যদিকে একটি নিউজ চ্যানেল র্যান্ডম একটি বাস দেখিয়ে তারা ক্লেম করছে যে গতরাতে এই বাসের মধ্যে 6 জন লোক একটি মেয়েকে রেপ করেছে। আর পুলিশ জানার পরও 2 ঘন্টা পর অ্যাকশন নিয়েছে। মানে এমন মিথ্যা নিউজ দেখে হোম মিনিস্টার কমিশনারকে দ্রুত একটি প্রেস কনফারেন্স করতে বলে দেয়। আর ভারদিকাও যেহেতু সকল ডিটেলস জানে, তাই বিজয় দায়িত্বটা ভারদিকাকে দিয়ে দেয়। সাথে অরিজিনাল বাসটির ফটোটা প্রকাশ করতে বলে। কিন্তু ভারদিকার কথা, বাসটি এখনও আমরা জব্দ করতে পারিনি, আগেই যদি প্রকাশ করে দেই ওরা প্রমাণ মিটিয়ে ফেলতে পারে। তাই বিজয় ভারদিকাকে বলে, তুমি তোমার মতো করে ঘুরিয়ে ফিরিয়ে কিছু একটা বলে দিও। এরপর ভারদিকারা রবিদাস ক্যাম্পে গিয়ে ওই বাসটি আসার অপেক্ষা করতে থাকে। তবে কিছুক্ষণ পরই ওই বাসটি এসে পড়ায়। সাথে সাথে ভূপেন্দ্ররা ওই বাসের ড্রাইভার জয় সিংকে অ্যারেস্ট করে। তবে এই বাসটি কিনা তা শিওর হতে হলে এই বাসে কোনো এভিডেন্স পেতে হবে। এই জন্য মিডিয়ার নজর এড়াতে বাসটিকে নেহেরু স্টেডিয়ামে পাঠানোর সিদ্ধান্ত হয়। ভারদিকা সুভাষকেও বলে দেয়, তুমি তোমার টিম নিয়ে নেহেরু স্টেডিয়ামে ওই বাসের ওখানে চলে যাও, দেখা কোনো এভিডেন্স পাও কিনা। এরপর জয় সিংকে থানায় নিয়ে আসা হয়। তবে থানার সামনে যেহেতু পাবলিক প্রোটেস্ট করছে, তাই সবাই থানার পিছের গেট ব্যবহার করছে। থানায় পৌঁছেই কমিশনার কথা মতো ভারদিকা একটি প্রেস কনফারেন্স করে। আর আমরাও দেখতে পাই ভারদিকার মেয়ে চাঁদনিও এই প্রোটেস্টরদের মধ্যে আছে। আর ভারদিকাও চাঁদনির আওয়াজ শুনে সেটা স্পষ্টই বুঝতে পারে। এদিকে জয় সিংকে আনার পরই জয় সিংয়ের কল রেকর্ড বের করতে দেওয়া হয়। আর প্রেস কনফারেন্স শেষে ভারদিকাও নীতিকে কল করে বলে, আমরা একজনকে ধরেছি, তোমার ওখানে সব ঠিকঠাক থাকলে থানায় চলে আসো, আমি চাই তুমিও সব দেখো। ভারদিকা ভূপেন্দ্রকেও বলে দেয় যা করবে একদম নিয়মের মধ্যে থেকে, মানে জয়কে জিজ্ঞাসাবাদের কথা বলছে। আকাশও তার কাপড় চোপড় আনতে বাড়িতে গিয়েছে। এরপর ভারদিকারা জয়কে জিজ্ঞাসাবাদ শুরু করে। জয় বারবারই বলছে, আমি তো কিছু করিনি, আমাকে কেন এনেছেন। ভারদিকা বলে, গতকাল রাতে একটি ক্রাইম করার জন্য ভিকটিমকে দিয়ে তোমাকে আইডেন্টিফাই করাবো। তবে শোনা মাত্রই জয় সোজা নিষেধ করে দেয়। একদিকে জিজ্ঞাসাবাদ চলছে, আর অন্যদিকে সুভাষ টিম নিয়ে বাসের মধ্যে এভিডেন্স কালেক্ট করার কাজ করছে। গতরাতের কথা জানতে চাইলে জয় বলে, গতরাতে ডিউটি শেষ করে আমি আর আমার ছোট ভাই অমর মেরুলিতে আমাদের বড় ভাইয়ের কাছে গিয়েছিলাম। বড় ভাইয়ের নাম ঠিকানা জানতে চাইলে জয় বলে, ভাইয়ের নাম দাদা সিং, ঘরের ঠিকানা আমি জানি না। ভাইয়ের ঘর ছোট দেখে আমরা বাইরে পার্টি করেছিলাম। ভূপেন্দ্র অমর আর বাসের ক্লিনারের কথা জানতে চায়। জয় বলে ওরা চলে গেছে, তবে কোথায় গেছে আমি জানি না। এর মধ্যে বিনোদও এসে জয়কে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতে কাজ হচ্ছে না। এদিকে জয়ের এক হাতে সমস্যা, মানে হ্যান্ডিক্যাপ, তাই তাকে থানাতে বেশিক্ষণ আটকেও রাখা যাবে না। তার উপর আকাশকে দিয়ে আইডেন্টিফাই করা তো সে নিশ্চিত করে দিয়েছে, যা করার একদমই নিয়মের মধ্যে করতে হবে। এর জন্য জয় যে এলাকাতে থাকে, ভূপেন্দ্র এসআই সুধীরকে ওই এলাকায় গিয়ে জয় সম্পর্কে তথ্য নিতে বলে। যতক্ষণ জয়ের বিরুদ্ধে কোনো প্রুফ না পাওয়া যাচ্ছে, ততক্ষণ কোনো প্রকার অ্যাকশনও নেওয়া যাচ্ছে না। এর মধ্যে সুভাষ কল করে জানায় পুরো বাস খুঁজে কোনো এভিডেন্স পাওয়া যায়নি, তবে ভারদিকা বলছিল ওই বাসেই আছে। সুভাষের কথা থেকে থাকলেও সব মুছে ফেলেছে। তারপরও ভারদিকা বলে, ভালো করে খুঁজো, আর তুমি যদি না পারো আমাকে বলো, আমি এসে খুঁজছি। এই জন্য সুভাষ আবার খুঁজতে শুরু করে। আকাশের কথা মতো ওরা দীপিকাকে বাসের পিছে নিয়ে এসেছিল, তাই পিছের দিকে ভালো করে লক্ষ্য করলে
ফ্লোরে একটি বোর্ড দেখা যায়, যেটা লোহা মেরে আটকে রাখা হয়েছে। এজন্য সুভাষের সন্দেহ হয়। সুভাষ কার থেকে টুলবক্স এনে ওই ফ্লোরবোর্ড খোলার কাজ শুরু করে দেয়। এদিকে ভার্দিকারা ভাবছে জয় যদি না হয়ে থাকে তাহলে আসল অপরাধী এতক্ষণে পালিয়ে গেছে। ভার্দিকার নির্দেশে নীতিও এসেছে। আর এর মধ্যেই সুভাষ ওই ফ্লোরবোর্ড খুলে নিচে অনেক রক্ত দেখতে পায়। তার মানে এই বাসেই ঘটনাটি ঘটেছে। সুভাষ সাথে সাথে ভার্দিকাকেও জানিয়ে দেয় প্রমাণ মিলে গেছে। আবার জয়ের কল লোগো এসে পড়েছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে গতরাত ক্রাইমের সময় জয়ের ফোন লোকেশন একই রুটে ছিল। তার মানে জয়ের মেহরুলিতে ভাইয়ের কাছে যাওয়া, তাদের পার্টি করার গল্পটা পুরোটাই সাজানো নাটক। তারপরও জয় আগের কথাগুলি বলে যাচ্ছে। এই জন্য ভার্দিকা রেগে গিয়ে কোষে কয়েকটা থাপ্পড় মেরে দেয়। ভূপেন্দ্র জয়কে বলে, দেখ, তোকে অ্যারেস্ট করার জন্য আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। চুপচাপ তোর সাথীদের কথা বলে দে, নয়তো তোর থেকে কথা বের করতে 24 ঘন্টা সময় আছে আমাদের হাতে। এরপর জয় একটু ভেবে চিনতে বলে, আমরা 6 জন ছিলাম। আমরা মনিরকা বাসস্ট্যান্ড থেকে ওদেরকে তুলি। এরপর আমাদের দুজনের সাথে ছেলেটার তর্ক বেঁধে যায়। একসময় হাতাহাতি শুরু হয়। মেয়েটাও বাধা দিতে এসেছিল, তাই ওকে সব মেরে বাসের পিছে নিয়ে যাই। মেয়েটা অনেক হাত পা ছোড়াছড়ি করছিল, তাই সামনে পিছে দুদিক দিয়ে আমি ওরে করি। অন্য 5 জনও তাই করে। এর মধ্যে মেয়েটা আমাদের একজনকে কামড়ে দিয়েছিল, তাই আমি ওকে কামড়ে দেই। আমার অনেক রাগ উঠে যাওয়ায় রড নিয়ে ওর ভিতরে ঢুকিয়ে দেই। এরপর হাত ঢুকিয়ে ওর নাড়ি টেনে বের করে আনি। এরপর ওদের সব কিছু রেখে রাস্তার পাশে ফেলে দিয়ে বাস দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ভাগ্য ভালো বেঁচে গেছে। জয় এমনভাবে সব বলছিল, মনে হচ্ছিল ও যেন কিছুই করেনি, ও গর্বের সাথে সব বলে যাচ্ছে। তবে সব শুনে ভার্দিকা তার জুতা ছুঁড়ে মারে আর নীতিকেও বলে, তোমার যা করার করো, শুধু কোনো চিহ্ন রেখো না। তবে নীতি স্পষ্ট বলে দেয়, আমি ওকে টাচও করতে চাই না। নীতি জয়ের কাছে জানতে চায়, ওর সাথেই কেন করলে? জয় বলে, আমরা তো শুধু জিনিসপত্র লুট করে ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম ওই ছেলে ওর সাথে খুব মজা করছে, তাই ভাবলাম আমরাও একটু মজা নেই। ওর বয়ফ্রেন্ডের জন্যই তো সব শুরু হয়েছিল। ওর মতো ছেলের জন্যই তো আমাদের দেশে সংস্কৃতি নষ্ট হচ্ছে। পাবলিকের মধ্যে কেউ মেয়েদের কেমনভাবে টাচ করে, আর ওই মেয়েও তো খুব মজা নিচ্ছিল। আর এসব দেখেই তো আমাদের মধ্যে আইডিয়া আসে। ভূপেন্দ্র জুতো দিয়ে মেরে বলছিল, মারার হলে মেরে ফেলতি, এসব কেন করেছিস? জয় বলে, আমরা তো মারতে চেয়েছিলাম। অমরের কথা দিয়ে আমরা চলে যাই। ভার্দিকা জানতে চায়, ওর পেটে নারী কি করেছিস? জয় বলে, জানি না, কেউ হয়তো উঠিয়ে ফেলে দিয়েছে। জয় আরও বলে, আমি যা করেছি তার জন্য আমার বিন্দুমাত্র অনুশোচনা নেই। জয়ের সাথে থাকা আরও 5 জনের বিষয় জয় জানায়। তাদের নাম বিকাশ, ব্রিজেশ, অলোক, সোনু আর অমর। অমর জয়েরই ছোট ভাই। বিকাশ জিম অ্যাসিস্ট্যান্ট আর ব্রিজেশ ফল বিক্রি করে। এরা দুজনই জয়ের আশেপাশেই থাকে। অলোক গুরগাঁও আর নয়রাতে বাস পরিষ্কার কাজ করে। গুরগাঁওতে অলোকের এক কাজিন থাকে, কিন্তু সোনুর বিষয়ে কেউ কিছুই জানে না। এদিকে জয় তার আসল নামও জানে না, ফোন নম্বরও জানে না। তবে জয় শুধু বলে, আমি আগে যে এজেন্সির বাস চালাতাম ও সেখানে কন্ডাক্টারি করত। ও আজবভাবে যাত্রীদেরকে ডাকত। তবে কয়েক বছর যাবৎ সোনুর সাথে আমার যোগাযোগ ছিল না। ভার্দিকা জানতে চায়, তাহলে হঠাৎ কাল কেন এসেছিল? জয় বলে, আমি ওর থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। 4 মাস আগে এক বাস মালিক আমাকে কল করে বলল, সোনুর ওই টাকাটার খুব দরকার, আমি যেন তাকে দিয়ে দিই। এরপর গতকাল সকালে দেখি সোনু এসে হাজির। তখন থেকে আমাদের সাথেই ছিল। তবে সোনুর ওই বাসের মালিকের বিষয়ে জানতে চাইলে জয় কোনো তথ্য দিতে পারছিল না। এজন্য ভার্দিকা জয়ের 4 মাস আগের কল রেকর্ড বের করতে নির্দেশ দেয়। আর ওরা এখন কোথায় আছে জানতে চাইলে জয় জানায়, সোনু আর অলোক সকাল পর্যন্ত আমার সাথেই ছিল, কিন্তু নিউজে সব কিছু দেখার পর আমরা বাস পরিষ্কার করে এনআইসিতে ডিউটি শেষে আমি ওদের আলাদা আলাদা বাস টার্মিনালে নামিয়ে দিয়েছি। ওরা পালিয়ে গেছে। এদিকে সুধীর জয়ের বাড়িতে খোঁজ করতে গিয়ে জানতে পারে, জয়ের পাশে যারা থাকে মানে বিকাশ আর ব্রিজেশ, ওরা সকাল থেকেই নিখোঁজ। তবে একজন জানায় তার সাথে নাকি কথা হচ্ছে, ওরা বলেছে বাড়িতে আসবে, তবে এর জন্য অপেক্ষা করতে হবে। এর মধ্যে জয়ের ফোনে জয়ের বড় ভাই মানে দাদা সিংয়ের নম্বর পেয়ে ভূপেন্দ্র সুধীরকে দ্রুত মেরুলিতে দাদা সিংয়ের বাড়িতে যেতে বলে। এদিকে জয়ের থেকে সব তথ্য নিয়ে জয়কে সেলের মধ্যে আটকে রাখা হয়। সুধীরও মেরুলিতে দাদা সিংয়ের বাড়িতে পৌঁছে গেছে। সুধীর দাদাকে জিজ্ঞাসাবাদ করলে দাদা জানায়, অমর আর জয় তার ছোট ভাই, তারা রাজস্থান থেকে এসেছে। আর ওদের কথা জানতে চাইলে দাদা সিং জানায় 3-4 দিন আগে ওদের সাথে দেখা হচ্ছিল। ওরা এখন কোথায় আছে তাও সে বলতে পারছে না। এরপর সুধীর দাদাকে গতরাতের পুরো ঘটনার কথা খুলে বলে। সুধীর বলে, তোর 2 ভাই যা করেছে, পুরো দেশ ওদের মারতে চাইছে। আমরা তো ছোট ভাই অমরকে খুঁজছি। যদি তুই আমাদের হেল্প করিস তবে কেসের কোথাও তোর নাম আসবে না, নয়তো পুরো পরিবার সহ সারা জীবন জেল খাটতে হবে। এরপর সুধীরের কথা মতো দাদা তার মাকে কল করে আর কথা বলে জানতে পারে অমর তার বাবা মায়ের সাথে রাজস্থানে আছে। এজন্য সুধীর দাদা সিংয়ের ফোনটি নিয়ে একজন কনস্টেবলকে এখানে রেখে যায়। অন্যদিকে রাকেশের টিম বিজয় আর ব্রিজেশকে ধরতে ওত পেতেছিল। তারাও বিজয় আর বিকাশ আসা মাত্রই তাদেরকে ধরে ফেলে।
ভার্দিকাকেও দেখা যায় বিনোদকে নিয়ে হসপিটাল এসেছে। ভার্দিকা ডক্টরের সাথে কথা বলছিল, আর বিনোদ ওই ফাঁকে দীপিকাকে দেখে এসে ভার্দিকাকে বলছিল ওর মুখের কামড়ের দাগগুলো দেখেছেন? আমি একটি মুভিতে দেখেছি ভিকটিমের কামড়ের দাগের সাথে সাসপেক্টের চোয়াল ম্যাচ করানো যায়, এই জন্য বিনোদ এটাও করতে চাচ্ছে। আবার সুধীর থানায় ফেরা মাত্রই ভূপেন্দ্র সুধীরকে অমরকে ধরতে রাজস্থান চলে যেতে বলে। তাই কথা মতো সুধীর দুজন কনস্টেবল আর প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে রাকেশ আর ভীমলা বিকাশ আর ব্রিজেশকে ধরার পর তাদের ঘর তল্লাশি করছে, কারণ এটিএম কার্ড, ফোন, ওয়ালেট কিছু না কিছু তো পাওয়া যাওয়ার কথা। তবে ঘরে কোথাও কিচ্ছু নেই। তবে বিকাশের ঘরের মেঝের মাটি দেখে ভীমলার কেন যেন একটু সন্দেহ হচ্ছিল, কারণ এখানের মাটি একটু আলগা। এজন্য ভীমলা মাটি সরাতেই সেখানে ফোন, এটিএম কার্ড আর দীপিকার শরীরের মাংসের টুকরা পায়। এরপর সিন থানায়। কাজের ফাঁকে ভূপেন্দর বলছিল, ম্যাডাম, আকাশের বিষয়ে জয় সিং যেমনটা বলছে, যদি সেটা সত্যি হয় তাহলে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। ভার্দিকার কথা, জয় সিংয়ের কথা বিশ্বাস করো না। এই কেস যখন থেকে শুরু হয়েছে সব অফিসার এখানে কাজ করছে, তার উপর আবার 12 জন নতুন অফিসার এসেছে। কাজেরও এত লোড, ঠিকমতো খাওয়ারও সময় পাচ্ছে না। এজন্য ভার্তিকাও সবার সাথে বসে খাবার খাচ্ছে। তখনই ভূপেন্দ্র এসে জয়রাজকে বলে, গুরগাঁওতে অলোক কুমারের কাজিন আছে, ওখানে যেতে হবে। বড় মাত্রই জয়রাজ আর রাকেশ বেরিয়ে যায়। এর মধ্যে বিকাশ আর ব্রিজেশকেও থানায় নেওয়া হচ্ছে। ভূপেন্দ্র দুজনকে আলাদা রুমে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। একদিকে বিকাশ বলছিল, গতরাতে আমি চার্চে ছিলাম, ব্রিজেশ আমার সাথেই ছিল। আবার বিকাশ বলছে, আমি গতরাতে পার্কে ছিলাম, ব্রিজেশ আমার সাথেই ছিল। মানে দুজনের মধ্যে দুরকম কথা। আবার ব্রিজেশের পায়ে দীপিকার কামড়ের দাগও দেখা যায়, যদিও ব্রিজেশ কিছুতেই সেটা স্বীকার করছে না। এই জন্য ভূপেন্দ্র দুজনের কথা দুজনকে জানিয়ে দুজনের মধ্যে একটা কনফিউশন তৈরি করে দেয় এবং বলে যে ও তো স্বীকার করে নিয়েছে, এবার তুমি বলো। আর এভাবে দুজনই সব কিছু স্বীকার করে নেয়। ওই রাতে অ্যাকচুয়ালি কী ঘটেছিল বিকাশ আর ব্রিজেশ সব বলতে থাকে। তারা এটাও জানায় তারা শুধু রেপ করেছিল, অন্য সব কিছু জয় একাই করেছে। ভার্দিকা বলে, তোমরা কেউ বাধা দিতে পারলে না? বিকাশ বলে, ম্যাডাম, জয় যখন রেগে যায় তখন ওর থেকে দূরে থাকাটাই ভালো। ও আমাদের মধ্যে সবার বড়। 2 বছর আগে ওর ওয়াইফ অসুস্থ অবস্থায় মারা গিয়েছিল। তখন থেকেই ও কেমন যেন পাগলাটে স্বভাবের হয়ে গেছে। যুবক যুবতীকে খুশি দেখলেই ওর মাথা নষ্ট হয়ে যায়। এমনকি আমাদের এলাকায় কারো বিয়ে হলে ও সারা রাত তাদের ঘরের পাশে থেকে ঠকঠক করত, যাতে তাদের প্রথম রাতটা নষ্ট হয়ে যায়। আমরা তো শুধু ছিনতাই করতে চেয়েছিলাম, কিন্তু ওই ছেলেকে এসব করতে দেখে জয়ের মাথা খারাপ হয়ে যায়। ভূপেন্দ্র জানতে চায় কী করেছিল। ওরা বলে ছেলেটা মেয়েটার এখানে ওখানে হাত দিচ্ছিল, চুমু খাচ্ছিল। এসব দেখে জয় ছেলেটাকে নিষেধ করতে গিয়ে হাতাহাতি হয়। এরপর মেয়েটা বাধা দিতে এলে জয় রেখে গিয়ে এসব শুরু করে। অন্যদিকে সুধীরের টিম রাজস্থানের কারলিতে পৌঁছে গেছে। অমরের ঠিকানা জানতে চাইলে একজন জানায় সামনে একটি নদী আছে, তবে কোমর অব্দি পানি, হেঁটে পার হতে হবে, নয়তো গাড়ি নিয়ে যেতে হলে 20 কিলোমিটার ঘুরে যেতে হবে। তবে তাদের হাতে যেহেতু সময় কম, আবার অমর পালিয়েও যেতে পারে, এই জন্য সুধীর কোনো রিস্ক না নিয়ে হেঁটেই নদী পার হয়। এরপর অমরের বাড়িতে গিয়ে অমরকে পাওয়া যায়। তবে অমর সুধীরকে অনুরোধ করছিল, আমার মাকে কিছু বলবেন না, আমি আপনাদের সাথে যাচ্ছি। এই জন্য সুধীর অন্য কথা বলে অমরকে সেখান থেকে নিয়ে আসে। কিন্তু নদী পার হওয়ার সময় অমর তার হাত ছাড়িয়ে 7টে নদী পার হয়ে যায়। এদিকে যেভাবে হোক অমরকে জীবিত ধরতে হবে, তাই গুলিও চালানো যাচ্ছে না। এই জন্য সুধীর অমরকে বলছিল, তুই যদি পালিয়ে যাস তাহলে আমি তোর বাড়িতে গিয়ে তোর মাকে সব বলে দিব। তবে এই কথা বলার পরই অমর সুধীরের কাছে আত্মসমর্পণ করে। এরপর সুধীররা অমরকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। আবার রাকেশ আর জয়রাজ অলোক কুমারের খোঁজে গুরগাঁওতে অলোকের কাজিন ভাস্করের কাছে এসেছে। আর এখানে এসে অলোকের রক্তমাখা কাপড় চোপড়ও পেয়ে যায়। ভাস্করের কাছে জানতে চাইলে সেও জানায় ও গতরাত এখানে এসেছিল, আমার থেকে 500 টাকা আর আমার ফোন নিয়ে গেছে। রাকেশ জানতে চায় কোথায় যেতে পারে। ভাস্কর জানায় বিহার, ঔরঙ্গাবাদের ছাপাড়াতে ওর পরিবার থাকে। ভাস্করের থেকে আরও জানা যায় অলোক বিবাহিত। অলোকের ওয়াইফ পল্লবী অলোকের বাবা মায়ের সাথেই থাকে। এদিকে থানায় আরও একজন লোক এসে জানায় 16 ডিসেম্বর রাতে, মানে দীপিকার সাথে ওই ঘটনা ঘটার আগে রাত 8টা 30 মিনিটে তার সাথেও চিন্তার ঘটনা ঘটেছিল। সে জানায় সে মুনিরকে যেতে ওই বাসেই উঠেছিল। পথে 6 জন তার ফোন, ওয়ালেট সব কেড়ে নিয়েছে। আর তার বিবরণ শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে এটাও জয়দের কাজ ছিল। তবে ভালোই হলো, এখন কেসের জন্য আরেকজন আই উইটনেস পাওয়া গেল। সকাল নাগাদ সুধীররা পৌঁছে যায়। সুধীর জানায় অমর ভিকটিমকে দিয়ে আইডেন্টিফাই করাতে রাজি হয়েছে। এখন সবাইকে কোর্টে নেয়ার পালা। বাইরেও প্রোটেস্ট চলছে, কারণ সাধারণ জনগণ এতটাই ক্ষিপ্ত তারা ওদেরকে দেখা মাত্রই পিটিয়ে মেরে ফেলতে পারে। আবার ভার্দিকাকেও কমিশনের সাথে হোম মিনিস্টারের সাথে দেখা করতে যেতে হবে। এই জন্য ভূপেন্দ্র জয়কে নিয়ে আর ভীমলা অন্যদেরকে নিয়ে থানার পিছিয়ে দিয়ে দেয়াল টপকে বেরিয়ে যায়। ভার্দিকাও বিজয়ের সাথে
হোম মিনিস্টার এখানে দেখা করতে এসেছে। ভার্দিকা মিনিস্টারকে বোঝানোর চেষ্টা করে যে পুলিশের কোনো ল্যাকিং ছিল না। খবর পাওয়ার 7 মিনিটের মধ্যেই পুলিশ সেখানে গিয়ে দোকান থেকে কাপড় এনে ওদের হসপিটালে নিয়ে গেছে। নিউজে যা দেখাচ্ছে তা সত্য নয়, কিন্তু মিনিস্টারের কথা মানুষ তো নিউজ বিশ্বাস করছে। তারা মনে করছে এই ক্রাইমটি বন্ধ করা যেত। বিজয় বলে, স্যার, একটি চলন্ত বাসে কি হচ্ছে পুলিশ কিভাবে তা জানতে পারবে? পুলিশের পক্ষে তো প্রতিটি বাস চেক করা সম্ভব নয়। মিনিস্টার বলে, তা আমি জানি, কিন্তু সিএম চাচ্ছে পুলিশের কন্ট্রোল পাওয়ারটা নিতে। এজন্য এই ঘটনা ইস্যু বানিয়ে যথাসম্ভব চেষ্টা করছে। আমার কাছেও এসেছিল, হয়তো পিএমের কাছেও যাবে। এদিকে জয়কে কোর্টে আনা হচ্ছে। ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি চলছে। সাথে আকাশকে দিয়ে অমরকেও আইডেন্টিফাই করানো হয়। ভার্দিকাও থানায় ফিরছিল। তখনই বিজয় কল করে জানায় চিফ জাস্টিস নিউজটি দেখে নিজের এন্ড থেকে জুডিশিয়াল অ্যাক্টিভিটি দেখছে, তাই কোর্ট এই কেস সম্পর্কে পুলিশের প্রসিডিউর জানতে চায়। ভার্দিকা বলে, কিন্তু স্যার, আমি তো তদন্তের মাঝপথে। এরপরও বিজয় বলে, ওখানে আমাদের প্রসিকিউটর থাকবে, তুমি শুধু তাকে তথ্য দিয়ে সহায়তা করবে। আবার হসপিটালে দীপিকার জ্ঞানও ফিরেছে। ভার্দিকাও নীতিকে কল করে জানায় কমিশনার অফিস থেকে নির্দেশ দেওয়া হচ্ছে সকল লেডি অফিসারকে সংসদের সামনে প্রোটেস্টের ব্যারিকেডে ডিউটি করতে হবে, তাই নীতিকেও সেখানে যেতে হবে। রাকেশ আর জয়রাজকেও দেখা যায় ভাস্করের থেকে তথ্য নিয়ে বাইরে বসে নাস্তা করছিল। তখনই সাইবার সেল থেকে জানা যায় অলোক ভাস্করের যে ফোনটি নিয়ে গেছে ওই ফোনের লোকেশন ট্রেস হয়েছে, রাজস্থান হারিয়ানাতে অ্যাক্টিভ রয়েছে। এই জন্য খবর পেয়ে রাকেশটা বেরিয়ে যায়। আবার জয়ের ফোনে সোনুর টাকার বিষয়ে যে বাসনার কল করেছিল, সুভাষরা তার কাছে সোনুর তথ্য জানতে গিয়েছে, কিন্তু সেখানেও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। ভার্দিকাও ভূপেন্দ্রকে নিয়ে কোর্টে এসেছে। তবে ভার্দিকা যেমনটা এক্সপেক্ট করেছিল এখানে তার উল্টো। কারণ কোর্ট যখনই পুলিশের নেগলেন্সির কথা তুলছে, পুলিশের পক্ষের প্রসিকিউটর তখনই চুপ হয়ে যাচ্ছে। এজন্য পুরো ব্লেমটা আসছে এখন ডিসিপি সাউথের উপর, মানে ভার্দিকার উপর। এদিকে বিজয়কে একটি নিউজ চ্যানেল থেকে কল করে জানানো হয় সিএম নাকি তার রেজিগনেশন দাবি করছে। আর এটা জানার পরই বিজয় সিএমকে কল করে এবং বলে যে আপনি এই কেসের জন্য আমাকে পার্সোনালি কেন ব্লেম করছেন? সিএমের কথা কাউকে না কাউকে তো ব্লেমটি নিতেই হবে, কারণ যখন ক্রাইমটা হলো তখন বাসন্ত বিহার স্টেশনের এসএসও আর ডিসিপি সাউথ ডিস্ট্রিক্ট কী করছিল। অবশ্য বিজয় ঠিকই বুঝতে পারছে সিএম কেন এসব বলছে। আবার সিএমের পার্টির লোকেরা এবং সাধারণ জনগণ পার্লামেন্টের সামনে এসে বিক্ষোভ করছে। যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে পুলিশও প্রস্তুত রয়েছে। আবার মিডিয়াকে বলা হচ্ছে পুলিশের বিরুদ্ধে নিউজ করতে। অন্যদিকে রাকেশ আর জয়রাজ অলোকের ফোন লোকেশনে গিয়ে জানতে পারে তারা আসা 7 ঘন্টা আগেই অলোক এখান থেকে চলে গেছে। আবার বিমলাকে দেখা যায় জয়, অমর, বিকাশ আর ব্রিজেশকে মেডিকেল করাতে নিয়ে এসেছে। সাথে অমরের কাছে পাওয়া আকাশের মোবাইলটিও আকাশ আইডেন্টিফাই করে। তবে বিনোদ ভার্দিকাকে জানায় আকাশ আর এখানে থাকতে চাইছে না। ভার্দিকার কথা আমি বুঝতে পারছি কষ্ট হচ্ছে, কিন্তু ওখানে এখানে রাখতে হবে। দরকার হলে অন্য কোথাও রাখার ব্যবস্থা করো, কিন্তু যে কোনোভাবে ওকে সবার থেকে আড়ালে রাখতে হবে। আবার ভূপেন্দ্র জানায় আকাশের কলক বের করেছি, যেখানে দেখা যাচ্ছে ওই রাতে বাসে থাকা অবস্থায় আকাশের ফোনে একটি মেয়ের কল এসেছিল, আর ওই মেয়েটি আকাশের গার্লফ্রেন্ড। ভার্দিকার কথা ওর গার্লফ্রেন্ড তো দীপিকা, তার মানে দাঁড়াচ্ছে আকাশের একের অধিক গার্লফ্রেন্ড আছে। এজন্য আকাশ কোনো ধোয়া তুলসী পাতা নয়। ভূপেন্দ্র বলে আমাদের পুরো কেস ওর উপর নির্ভর করছে। আমরা ওকে যতই সমাদর করি না কেন যে কোনো মুহূর্তেও পল্টি দিতে পারে। অবশ্য ভার্দিকার কথা ও এমনটা করবে না, কিন্তু ভূপেন্দ্রর কথা এমন সুস্থ সবল একজন ব্যক্তি, ওদের সবার থেকে শক্তিশালী, যে কাউকে মারতেই পারত, বাসের গ্লাস ভাঙতে পারত, চিৎকার করতে পারত, কিছু তো একটা করতে পারত। ও যদি আমার গার্লফ্রেন্ড হতো আমি ওর জন্য জীবন দিতে পারতাম, কিন্তু ও কি করেছে? আর কোনো ইনজুরিও নেই। আমার তো মনে হয় বেহুশ হওয়ার নাটক করেছিল। ভূপেন্দ্র বলে আমি সারা জীবন অনেক ক্রিমিনালকে জিজ্ঞাসাবাদ করেছি, যখন সবাই একই কথা বলে তখন সেটা সত্যি হয়। ওরা 3 জনই একই কথা বলছে। ওই রাতে আকাশ দীপিকাকে বিভিন্নভাবে টাচ করার চেষ্টা করেছিল। একটা বাচ্চাও জানে রাতের বেলা চলন্ত বাসে এসব করা ঠিক নয়। শুধুমাত্র ওর জন্যই দীপিকাকে 6 জনের শিকার হতে হয়েছে। উল্টো দীপিকা ওকে বাঁচানোর চেষ্টা করেছে। বিনিময়ে ওর কী হলো? তারপরও ভার্দিকার কথা আপাতত ওকে আমাদের প্রয়োজন। কিন্তু আকাশ এখান থেকে বাড়িতে যেতে চায়। এই জন্য ভার্দিকা আকাশকে বোঝায় সবাই আমাদের বিরুদ্ধে, আমাদের বাকি সাসপেক্টদের ধরতে হবে, তাদের সাজা দিতে হবে। এই জন্য তোমাকে আপাতত লুকিয়ে চুপচাপ থাকতে হবে। তোমাকে অন্য কোথাও রাখার চেষ্টা চলছে। এদিকে শুধু সাধারণ জনগণই নয়, খোদ পুলিশ সদস্যরাও জয়কে মেরে ফেলতে চাচ্ছে, কিন্তু আইনের হাতে তারা বাধা। এই জন্য তারা জয়কে মেন্টালি টর্চার করছিল। আর ভার্দিকাটা দেখতে পেয়ে বিনোদকে স্পষ্ট বলে দেয় ওদের সেফটি তোমার দায়িত্ব, তুমি তোমার কনস্টেবলদের বোঝাও। ভার্দিকাও বুঝতে পারছে সবার মধ্যে কি চলছে। এজন্য সবার উদ্দেশ্যে বলে যে আমারও মন চাচ্ছে ওদের মেরে ফেলি, কিন্তু আমাদের দায়িত্ব ওদেরকে নিরাপদে কোর্টে নিয়ে জেল পর্যন্ত পৌঁছে দেয়া। তাই ততক্ষণ সবাই শান্ত হয়ে নিয়মের মধ্যে কাজ করো।
আবার কেসটি আসার পর থেকেই কেউই এক মুহূর্তের জন্য রেস্ট পাচ্ছে না। রাত দিন 24 ঘন্টা কাজ করতে হচ্ছে, আর বাড়িতে যাওয়ার তো কোনো সুযোগই নেই। এই জন্য থানাতেই কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব এক একজন এক এক জায়গায় রেস্ট করে নিচ্ছে। এখনও বাকি দুইজন, একজন অলোক, আরেকজন সোনু। ভূপেন্দ্রর ধারণা অলোক হয়তো ওর গ্রামের বাড়িতে যেতে পারে, তাই জয়রাজকে একটি টিম নিয়ে সেখানে চলে যেতে বলে। যদিও ওই এলাকাটি নাক্সাল এরিয়া, তারপরও অলোককে ধরতে তাদের সেখানেই যেতে হবে। আবার সোনুর বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। শুধু এতটুকু জানা যায় সোনু একসময় আনন্দবিহার বাস টার্মিনালে কাজ করত। এই জন্য ভূপেন্দ্র সোনুর খোঁজ করতে সুধীরকে একটি টিম নিয়ে আনন্দবিহারে পাঠিয়ে দেয়। একদিকে জয়রাজ তার টিম নিয়ে ফ্লাইটে করে ঔরঙ্গাবাদে পৌঁছে যায়, আর সুধীরের টিমও আনন্দবিহার বাস টার্মিনালে গিয়ে সোনুকে খুঁজতে শুরু করে। টার্মিনালে এক দোকানদারের কাছে সোনুর বিষয়ে জানতে চাইলে সে জানায় সোনুকে 4-5 দিন আগে সেখানে কাজ করতে দেখেছিল। এই জন্য সুধীর তাকে অনুরোধ করে আবার যখনই দেখেন আমাকে জানাবেন। অন্যরাও আশেপাশে সবার থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করছে। আবার জয়রাজরাও ঔরঙ্গাবাদ গিয়ে সেখানে লোকাল থানার সহযোগিতা নিয়ে প্যারামিলিটারি ফোর্স সহ অলোকের এলাকাতে যায়। তবে খোঁজ নিয়ে জানা যায় অলোক এখানে আসেনি। এই জন্য অলোককে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য অলোকের বাবাকে থানায় নিয়ে আসা হয়। অলোকের বাবা প্রথমে কিছুই বলতে চাচ্ছিল না, কিন্তু লোকাল থানার ইন্সপেক্টর তাকে পুরো বিষয়টা খুলে বলার পর সে জানায় গতকাল রাত 8:30টার দিকে অলোক ফোন করেছিল। ফোন থেকে নম্বর নিয়ে কল করে দেখা যায় এটি নিহারপুর গুরগাঁয়ের পিসিও বুথের নম্বর। অলোকের বাবাও জানায় নাহারপুরে অলোকের মামা থাকে। তার মানে অলোক হয় নাহারপুরে আছে, নয়তোবা শ্বশুরবাড়িতে আছে, মানে ঝাড়খণ্ডে। তবে এখন যেহেতু অনেক দেরি হয়ে গেছে, তাই ইন্সপেক্টর তাদেরকে বলে দেয় আমরা আগামীকাল যাব। অন্যদিকে প্রথম থেকে এই কেস নিয়ে সিএম পুলিশকেই দোষারোপ করে আসছে। তার কথা দিল্লি পুলিশ তার আন্ডারে থাকলে আরও ভালোভাবে ম্যানেজ হতো। এজন্য সে বিভিন্ন মানবাধিকার সংস্থার লোকেদেরকে নিয়ে বিজয়ের সাথে একটি প্রেস মিটিং করছে। কিন্তু বিজয় তার জায়গা থেকে যথাসম্ভব যুক্তি দিয়ে তাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করে। তারপরও সিএম এই বিষয় নিয়ে পার্লামেন্টে দাবি তোলার হুঁশিয়ারি দেয়। জয়কেও কোর্ট থেকে সুদা তিহার জেলে পাঠানো হয়েছে, আর বাকিদের থানাতেই রাখা হচ্ছে। কমিশনার বিজয় থানায় ভিজিটে এসে ভার্দিকাকে বলে যায় যে 3 জানুয়ারির মধ্যে চার্জশিট জমা দিতে হবে, আর চার্জশিটে ইনভেস্টিগেশনের সাথে যেন সম্পূর্ণ মিল থাকে। যদিও সময়টা খুবই কম, তারপরও ভার্দিকা আশ্বাস দেয় এর মধ্যেই হয়ে যাবে। তবে কমিশনারকে থানায় দেখে কনস্টেবলরা অমরদেরকে বলছিল কত বড় বড় অফিসাররা এই কেসে কাজ করছে দেখছ, এতক্ষণ তো তোমাদের পরিবারও জেনে গেছে, না জানি তোমাদের মায়েরা কি ভাবছে। আবার আকাশ আর তার চাচাকে একটি হোটেল রুমে রাখা হচ্ছে। বিভিন্ন নিউজ চ্যানেল থেকে আকাশের ইন্টারভিউ নেওয়ার জন্য তাকে কল করছে, আর এর মধ্যেই একটি নিউজ চ্যানেলে আকাশ তার ইন্টারভিউ দিতে রাজি হয়ে যায়। আবার জয়রাজরা নাহারপুরে গিয়ে অলোককে না পাওয়ায় ভার্দিকা বলছিল যে ওদেরকে সকাল সকাল ঝাড়খণ্ড অলোকের শ্বশুরবাড়িতে যেতে বলো। সুধীরও এখনও সোনুর খোঁজে ওই বাস টার্মিনালে আছে। আর এর মধ্যেই থানায় একটি অঘটন ঘটে যায়। সেলের মধ্যে পাওয়া একটি পিন দিয়ে অমর আক্রমণ করার চেষ্টা করেছে। অবশ্য খুব বেশি কিছু হওয়ার আগেই বিনোদটা টের পেয়ে ডক্টর ওর হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। এতক্ষণে সকাল হয়ে গেছে। আর ভার্দিকা জয়রাজকে ঝাড়খণ্ড যেতে বলা মাত্রই জয়রাজ টিম নিয়ে বেরিয়ে যায়। এর মধ্যে নিউজ চ্যানেল থেকে এক রিপোর্টার কল করে জানায় আকাশ তো ইন্টারভিউ দিতে চাচ্ছে। এখন আকাশ যদি মিডিয়াতে কিছু বলে ফেলে তাহলে কেসের তদন্ত বা বিচার কাজে সমস্যা দেখা দিতে পারে। তাই ভার্দিকা নিজে গিয়ে আকাশের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। আবার ভীমলাকে দেখা যায় অমরের কাছে জানতে চাচ্ছে গতকাল এটা করতে গিয়েছিল কেন। অন্যরা জানায় ও ভাবছে ওর মা সবকিছু জানার পর সহ্য করতে না পেরে রাগ করেছে। তবে ভীমলা অমরের মাকে কল করে জানায় সে তো ভালো আছে, কিছুই তো হয়নি। এদিকে ভার্দিকা আকাশের সাথে দেখা করতে গিয়েছে। ভার্দিকা জানতে চায় যে টিভিতে ইন্টারভিউ দিলে কী লাভ। আকাশের কথা আমার সাথে, দীপিকার সাথে যা হয়েছে তা তো সবার জানা উচিত। ভার্দিকা বোঝায় তার জন্য তো তোমার সারা জীবন পড়ে আছে। এখন তোমার কথায় যদি সামান্য কিছু ভুল হয় কোর্টে আমাদের বিরুদ্ধে সেটা ব্যবহার হবে। ওরা অনায়াসে বেরিয়ে যাবে। যা করার রায়ের পর করো, কেউ তোমাকে বাধা দিবে না। এখনই ওদেরকে নিষেধ করে দাও। আকাশও তাতে রাজি হয়ে যায়। জয়রাজদেরও দেখা যায় ঝাড়খণ্ডে অলোকের শ্বশুরবাড়িতে গিয়েছে, কিন্তু তারাও জানায় অলোক এখানে আসেনি। আশেপাশে মানুষদের সাথে কথা বলেও জানা যায় অলোক এখানে নেই। এই জন্য জয়রাজরা ফিরে আসে। অন্যদিকে সুধীররা তখনও ওই টার্মিনালে আছে। হঠাৎ একটি বাস যেতে দেখে টার্মিনালে ওই দোকানদার সুধীরকে এসে জানায় আমি মাত্র সোনুকে গুরগাঁওয়ের বাসে যেতে দেখেছি, তবে বাস এতক্ষণে অনেক দূরে চলে গেছে। এই জন্য সুধীর ভূপেন্দ্রকে জানায় যে ওই বাস গুরগাঁও থেকে আগামীকাল সকালে ফিরবে। ভূপেন্দ্রর কথা যদি সোনু থেকে থাকে তাহলে নিশ্চয়ই ওই বাসে ফিরে আসবে, তাই তোমরা সকাল সকাল চলে যেও, আর ভীমলাকেও সাথে নিও। তখনই নিউজ চ্যানেল থেকে আবার খবর আসে আকাশ ইন্টারভিউ দিবেই। তাই শোনা মাত্রই ভার্দিকা একদম খেপে যায়। সাথে সাথে আকাশের সাথে দেখা করে আকাশকে একটু কড়াভাবেই বলে তোমার তো কিছু হয়নি, মেয়েটা তো জীবনের সাথে যুদ্ধ করছে,
তোমার কারণে এই কেসটি নষ্ট হয়ে যেতে পারে, তাই চুপচাপ বসে থাকো। আকাশের উপর ভূপেন্দ্রর আগে থেকে কিছু সন্দেহ কাজ করছিল। এজন্য ভূপেন্দ্র আকাশের বাড়িতে মানে উত্তরপ্রদেশে কল করে আকাশের সব তথ্য বের করতে বলে। এদিকে সকাল হওয়া মাত্রই সুধীর, ভীমলা আর সুভাষ তাদের টিম নিয়ে ওই টার্মিনালে পৌঁছে যায়। আর কিছুক্ষণ যেতেই সেই বাসটি ফিরে আসে। সোনু তখন আজবভাবে গুরগাঁও গুরুয়া বলে ডাকছিল। সাথে সাথেই সোনুকে তারা ধরে ফেলে। আর সোনুর কাছেই ওই রাতের প্রথম ভিকটিমের ফোনটি পাওয়া যায়। সোনু প্রথমে কিছুই স্বীকার করতে চাচ্ছিল না, তবে অন্যদের কথা বলার পর সোনু সব স্বীকার করে নেয়। সোনুই মূলত এখানে সবার থেকে ছোট, তাই ভীমলারও একটি সন্দেহ হচ্ছে ওর হয়তো 18 বছর পূর্ণ হয়নি। সোনুর কাছে জানতে চাইলে ও বলছিল 16 থেকে 17 হবে। ভীমলা যেহেতু একজন জুভেনাইল ওয়েলফেয়ার অফিসার, তাই ভীমলা সোনুকে অপ্রাপ্তবয়স্ক হিসেবেই অ্যারেস্ট করে। এখন বাকি আছে শুধু অলোক কুমার। এদিকে নীতি ভার্তিকাকে কল করে জানায় দীপিকা জবানবন্দি দিতে প্রস্তুত, এজন্য ভার্তিকারা বেরিয়ে যাচ্ছিল। তখনই ভূপেন্দ্র জানায় আকাশের তথ্য এসেছে। আকাশের বাবা উত্তরপ্রদেশের ক্রিমিনাল লয়ার, আর ওর নামে 20টি কেস আছে। কিন্তু ভার্তিকা এসবে গুরুত্ব দিচ্ছে না। ভার্তিকা সোজা হসপিটালে চলে যায়। এদিকে পার্লামেন্টের সামনের বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এজন্য ক্যাবিনেট সেক্রেটারির কথা মতো পুলিশ বিক্ষোভকারীদের সরাতে লাঠিচার্জ করতে বাধ্য হয়। কিন্তু বিজয় ভার্তিকাকে জানিয়ে দেয় দ্রুত সময়ের মধ্যে যদি শেষ ব্যক্তিকে ধরতে না পারো তাহলে সিচুয়েশন হ্যান্ডেল করা যাচ্ছে না। তবে এরপরই জয়রাজরা লোকাল পুলিশের সোর্স থেকে জানতে পারে অলোক আজ সকালেই তার বাড়িতে এসেছে। এজন্য জয়রাজরা প্যারামিলিটারি ফোর্সের সহায়তা নিয়ে অলোকের বাড়ি থেকে অলোককে অ্যারেস্ট করে। সিন চলে আসে হসপিটালে। দীপিকা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিচ্ছে। দীপিকার মুখে ঘটনার বিবরণ শুনে ম্যাজিস্ট্রেটের চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছিল। ম্যাজিস্ট্রেট দীপিকার থেকে সবকিছু শোনার পর একটি কাগজের মধ্যে নোট করে দীপিকার থেকে সিগনেচার নিয়ে নেয়। আর এর মধ্যে খবর আসে 6 জন আসামির 6 জনই অ্যারেস্ট হয়েছে। আর অ্যারেস্টের কথা শুনে সবাই এখন খুশি। যারা যারা এতদিন যাবৎ এই কেসের সাথে কাজ করেছে তারা এখন বাড়ি ফিরতে পারবে। পুলিশের উপরও আর কোনো ডাউট থাকছে না। এই জন্য সবাই সেলিব্রেট করছিল। কিন্তু নিধি হসপিটাল থেকে ফিরে ভার্তিকাকে বলছিল আমার সব একদম ভালো মনে হচ্ছে না। আপনি দীপিকার রিপোর্ট দেখেছেন, আপনার কি মনে হয় বাঁচবে? কিন্তু জয় সিং কেমন গর্বের সাথে সব বলছিল, ওর মধ্যে বিন্দুমাত্র অনুশোচনার ছাপ নেই। আর ঠিক তখনই তিহার জেল থেকে খবর আসে জয় সিং আত্মহত্যা করেছে। এরপর বাকি 5 জনের ট্রায়াল শুরু হয়, যার মধ্যে 4 জনের মৃত্যুদণ্ড দেয়া হয়। আর সোনু অপ্রাপ্তবয়স্ক হয়, সোনুর সর্বোচ্চ 3 বছরের সাজা হয়। ওই ঘটনার 3 সপ্তাহ পর আকাশ ন্যাশনাল টেলিভিশনে তার ইন্টারভিউ দেয়। কিন্তু ঘটনার মাত্র 2 সপ্তাহ পরই 29 ডিসেম্বর দীপিকার মৃত্যু হয়। মূলত আমরা এতক্ষণ যে ঘটনাটি দেখলাম এটা নির্ভয়া কেস নামে পরিচিত। হয়তো নির্ভয়া কেস সম্পর্কে আপনারা আগেও শুনেছেন, তবে আজ আমরা এই কেসের সকল ডিটেলস সম্পর্কে জানতে পারলাম। এই ঘটনার পরই পুরো জুডিশিয়াল সিস্টেমে চেঞ্জ আনা হয়েছিল। কিন্তু তাতেও কি এমন সব ক্রাইম বন্ধ করা সম্ভব? আসলে ধনী আর গরিবের তফাৎ যতটা বাড়বে ক্রাইমও তত বাড়বে। ধনীদের কারণে সমাজের টাকা তো অনেক এসেছে, কিন্তু তার গরিবের পর্যন্ত পৌঁছায়নি। এজন্য তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, যে জন্য সমাজে কলহের সৃষ্টি হচ্ছে। তার উপর যেখানে কোনো সেক্স এডুকেশন নেই সেখানে ইন্টারনেটে ফ্রি পর্ন পাওয়া যাচ্ছে, যেটা তাদের ব্রেনের উপর এমনভাবে এফেক্ট করে তারা বুঝতেই পারে না কোনটা ঠিক কোনটা বেঠিক। ওরা মেয়েদেরকে একটি বস্তুর মতো দেখে আর মনে করে ওইসব তাদের সাথেও হোক। যদি তারা না পায় তাহলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কারণ ওদের হারানোর কিছু নেই, তাই কোনো পরোয়া করে না। আর এই সকল কারণেই এই ঘটনাগুলো ঘটেই চলেছে। তবে সর্বোপরি নিজেদের নিরাপত্তা নিজেদেরকে বজায় রাখতে হবে, কারণ চলন্ত বাসের এমন ঘটনা হরহামেশাই ঘটে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।